বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দেননি, তিনি রীতিমতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যে এনসিপির প্রধান মিস্টার নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, উনি ইনকলাব মঞ্চের একটা অনুষ্ঠানে ছিলেন, সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনা সরকারকে আর কেউ ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না, এই সরকার নিজেও ক্ষমতাতে থাকতে পারবে না। বেশ কয়েকটা কারণ আছে, যার অন্যতম 5টা কারণ আছে। সেই 5টা কারণে আপনাদের সাথে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে কিছু কথা আপনাদের শোনাতে চাই। সাংবাদিক মাসুদ কামাল এবং গোলাম মাওলা রনি শেখ হাসিনার ব্যাপারে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা ইতিমধ্যেই অনেকেই এই বিষয় নিয়ে মন্তব্য করা শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি যারা যেখান থেকেই ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য লিখবেন। চলেন আগে আমরা তার কথাগুলো শুনবো, তারপর এই বিষয় নিয়ে কথা বলছি এবং শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন কিনা সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। প্রেক্ষাপট এবং বাস্তবতা নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দেননি, তিনি রীতিমতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়ে তিনি তার জিত প্রদর্শন করেছেন। আবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন যে যে কোনো মূল্যে তিনি দেশে আসবেনই। এখন এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে তার যে এই জিত, এটাকে সরকার কিভাবে পাত্তা দিচ্ছে ডাজ নট ম্যাটার। কিন্তু শেখ হাসিনা যে কথা বলেছেন সেই কথা যদি তিনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন, যে কোনোভাবে যে কোনো মূল্যে কোনো অসিলা চলবে না, এটা যদি তিনি বাস্তবে রূপ লাভ না করাতে পারেন, তার রাজনীতির শেষ, তার দলের রাজনীতির শেষ। এবং এতে করে বিএনপির যে ক্ষয়ক্ষতি হবে বা বিএনপির যে লাভ হবে, তার সাথে বেশি ক্ষয়ক্ষতি বা লাভ হবে আওয়ামী লীগের লোকজন। অর্থাৎ তিনি যদি ঢুকে পড়েন, ডিসেম্বর মাসে ঢুকে পড়েন বা ঢুকার পরে গ্রেপ্তার হন, কোনো কারণে পাবলিক তাকে পিটিয়ে মেরে ফেলে, উন্মত্ত জনতা তাকে ফাঁসিতে, জীবন্ত ফাঁসিতে লটকিয়ে দেয়, হোয়াট এভার মেবি, পরিণতি যাই হোক না কেন, আওয়ামী লীগ অমরত্ব লাভ করবে। ঘটনা যদি সেই ঘটনা ঘটে, আবার যদি তিনি ঢুকে সফল হয়ে যান, তাহলে তো সবকিছু তার নিয়ন্ত্রণে, ভীষণ রকম নিয়ন্ত্রণে। এখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেভাবে বাংলা জয় করেছিলেন এবং রাজা লক্ষণ সেনের দুপুরের মধ্যাহ্ন ভোজ যেভাবে রীতিমতো কাঙ্গালি ভোজে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা সফলভাবে ঢুকতে পারেন। এখন এটা নিয়ে শেখ হাসিনা যারা বিরোধী পক্ষ রয়েছেন, তারা যত বেশি নেতিবাচক কথা বলছেন, যত বেশি ঠাট্টা করছেন, যত বেশি মস্করা করছেন, ইট মিনস ইটস এ সিরিয়াস ম্যাটার। যেমন অনেক ইতিহাস থেকে বলার চেষ্টা করছে যে কোনো পরাজিত শক্তি কখনো ফিরে আসেনি। কিন্তু এখানে পরাজয়টা মানে কিভাবে হলো, কার সাথে হয়েছে? এখানে যা কিছু হয়েছে সেটা হলো আপনার যারা আন্দোলনকারী এবং সাধারণ জনতা, তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, ছাত্রলীগের। কিন্তু সরাসরি ছাত্রলীগ ছাত্রদল, ছাত্রলীগ ছাত্র শিবির, যুবলীগ যুবদল, মানে এই যে একটা ফ্রন্ট বা আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ জামাত, এরকম কোনো যুদ্ধ তো কখনো হয়নি। তো যুদ্ধ যেখানে হয়নি, ইলেকশনও হয়নি, জনগণের কোনো ভোটও হয়নি, তাহলে এখানে পরাজয়টা কিভাবে হলো? যখন আপনি এখানে পরাজয়ের কথাগুলো, গাণিতিক ব্যাখ্যা রয়েছে, পরাজয়ের কথাগুলো যাকে বলা হয় সংজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটাকে আপনি পরাজয় বলতে পারবেন না। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারবেন, বিপ্লব বলতে পারবেন আপনার পক্ষে, মানে যারা বিজয়ী হলো তারা। কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করেছে এই শক্তি বাংলাদেশে কারো ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, বা বিপ্লবীর এটা বিপ্লব, আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। যেখানে যুদ্ধ নেই, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে পরাজয়ের প্রসঙ্গ কখনই আসে না। কাজেই যারা বলে এটাকে পরাজয়, তারা কেউ যোদ্ধা ছিলেন না, তারা যুদ্ধ সম্পর্কে জানেন না, প্রতিযোগিতার সম্পর্কে জানেন না, কি করে মানুষকে পরাজিত করতে হয়, জীবনে কাউকে পরাজিত করেছেন এরকম নজির তাদের জীবনে নেই। কাজেই তারা যদি বলে যে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, আওয়ামী লীগকে আমরা পরাজিত করেছি, এটা মূলত এক ধরনের আত্মপ্রবঞ্চনা, নিজেকে ফাঁকি দেওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে শেখ হাসিনা বা তার যারা লোকজন রয়েছেন, তারা কি মনে করছেন? প্রথমত তারা ঘটনার আকস্মিকতা, অর্থাৎ তারা যে চলে গেছে, পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, মাঠ ছেড়ে দিয়েছে, যেভাবে বলেন না কেন, অ্যাটলিস্ট এক সপ্তাহ তারা ছিল কিং কর্তব্য বিমূঢ়।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার একটা হাত নেই, বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বিশেষ অঙ্গে হাত দিয়ে দেখলেন ওটা নাই, একদম নাই, জিরো। তো আপনি যেভাবে আশ্চর্য হয়ে যাবেন যে এ কি হলো, ঘুম থেকে উঠে কোনো ব্যথা নাই, বেদনা নাই, কিচ্ছু নাই, কষ্ট যত নাই, হাত দিয়ে দেখি অন্ডকোষ নেই, হাত দিয়ে দেখি টুনটুনি নেই, ঝুনঝুনি নেই, তখন আপনার যে একটা ইনকর্তব্য বিমূল অবস্থা হয়ে যাবে। অথবা আপনি হঠাৎ করে দেখলেন, পিছনে হাত দিয়ে দেখলেন যে আপনার পশ্চাৎ দেশে কোনো মলদার নেই, পুরোটা একদম মূর্তির মতো স্বাভাবিক হয়ে গেছে, খালি নিতম্ব আছে, কিন্তু নিতম্বের নিচে কোনো আপনার যে ছিদ্র সেটা নেই। তখন আপনার যে অবস্থা হবে ঠিক একই অবস্থা 5 তারিখে 6 তারিখে আওয়ামী লীগের হয়েছে। তারা বুঝতেই পারছিল না যে আসলে তাদের কি ঘটনা ঘটছে। তারা যখন সম্বিত ফিরে পেল, তখন কেউ হয়তো কচুরি পানার মধ্যে ছিল, কেউ হয়তো ধান খেতে ছিল, কেউ হয়তো পান খেতে ছিল, কেউ কোনো বাসায় আশ্রয় নিয়েছিল, সেখান থেকে কচ্ছপের মতো ধীরে ধীরে মাথা বের করলো এবং 2 মাস 2.5 মাসের মধ্যে তারা নিজেদেরকে সামলে নিল। সামলে নিয়ে কোনো সম্ভাবনা দেখা দিয়েছে? এই প্রশ্নটা ইতিমধ্যে উচ্চারিত হচ্ছে। কেন হচ্ছে সে আলোচনায় আসছি। তার আগে বরং বলিনি যে গতকালকে দেখলাম যে এনসিপির প্রধান মিস্টার নাহিদ ইসলাম একটা কথা বলেছেন। উনি ইনকলাব মঞ্চের একটা অনুষ্ঠানে ছিলেন, সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন ভাবে নিরূপিত হবে, এসব বিষয় ঠিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে পারবেন না। মানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে কবে পারবেন কবে পারবেন না এ বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন নাহিদ ইসলাম। আপনাকে বলবেন যে ঠিক আছে, বিরোধী দলের একজন নেতা হিসাবে উনি এ ধরনের শর্ত দিতেই পারেন, এ ধরনের দাবি করতেই পারেন, হ্যাঁ পারেন, করতেই পারেন। কিন্তু আমার প্রশ্নটা হলো এই দাবিটা কি যৌক্তিক কিনা? প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে পারবেন কি পারবেন না এটা কি নির্ভর করবে যে শেখ হাসিনার আমাদের এখানে প্রত্যাবর্তন হবে নাকি প্রত্যার্পণ হবে? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন যে শেখ হাসিনা কি তার কি প্রত্যার্পণ হবে নাকি প্রত্যাবর্তন হবে। মানে উনি কি নিজে নিজেই ফিরে আসবেন নাকি ওনাকে ভারত ফিরিয়ে দেবে? এই আলোচনাটা কিন্তু এর আগে উঠেছে, আগামীতে উঠবে। আমি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এটা নিয়ে আমি একটা ডিটেল কন্টেন্ট করব। কিন্তু এটা কি সত্য হিসেবে থাকতে পারে? ধরা যায় ভারত প্রত্যার্পণ করলো না, মানে ভারতের দায়িত্ব প্রত্যার্পণ করা, ভারত প্রত্যার্পণ করলো না। আমাদের সঙ্গে ভারতের একটা প্রত্যার্পণ চুক্তি কিন্তু আছে, সেই চুক্তিতে যে সমস্ত শর্ত আছে সেই শর্তের আলোকে ভারত কিন্তু প্রত্যার্পণ নাও করতে পারে। ওই শর্তের মধ্যে অনেক কিছু আছে, ডিটেলে আমি আরেকদিন বলবো। ওই শর্তগুলি যারা জানেন তারা জানবেন যে এখানে ভারত ওই শর্তের মধ্যে যে শর্ত আছে তার কারণেই বলতে পারে যে অমুক কারণে আমি ওনাকে প্রত্যার্পণ করবো না, সেটা মানতে হবে আমাদের। যদি না করে ধরা যায় তাহলে কি আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতি হবে না? কেন হবে না? একজন ব্যক্তির ফেরা না ফেরা কি আসে যায়, কি আসে যায়? কারণ আপনি ওই ব্যক্তিকে একটা বিচারের আওতায় এনেছেন, একটা রায় হয়েছে, আরো অনেকগুলি মামলা ওনার বিরুদ্ধে চলছে। রায় হওয়াটাই কিন্তু আমাদের দিক থেকে করণীয় কাজ। তারপর তাকে আমরা হাতে পেলাম কি পেলাম না সেটা অন্য প্রসঙ্গ। তো আপনি আপনার সিদ্ধান্ত, কিন্তু ওনাকে না দিলে আমি ভারতের সঙ্গে কোনো ব্যবসা করবো না, বাণিজ্য করবো না, ভারতের দিকে আমাদের এখানে ভিসা দিব না, আমরা কোনো ভিসা নিব না, ভারতে যাব না, এই যে ঘটনাগুলো সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলবো, এই বিষয়টা কি এরকম হওয়া উচিত? এই প্রশ্নটা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু তার আগে আমি বলি, দেখুন আমরা কিন্তু ভারতের কাছ থেকে প্রতিদিন আদানির কাছ থেকে বিদ্যুৎ আনি, 1600 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন আমরা ওনাদের কাছ থেকে আনি। এখন এই 1600 মেগাওয়াট বিদ্যুৎ যদি ভারত বলে ঠিক আছে তাহলে তুমি কোনো কিছুই করবে না, আমিও দিব না, আমাদের অবস্থা কি দাঁড়াবে ভেবেছেন? ভারত থেকে আমরা প্রচুর পরিমাণ জিনিস আমদানি করি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারত আমাদের অনেক কিছু নেওয়া বন্ধ করে দিয়েছিল, দেওয়াও বন্ধ করে দিয়েছিল। তারপরে গণতান্ত্রিক সরকার এসেছে, তারেক রহমান আসার পর ভারত তারেক রহমানকে এর মধ্যে একাধিকবার দাওয়াত করেছে। সবশেষ যে দাওয়াতটা হয়েছে এটা হলো ওখানে যে ব্রিক্স সম্মেলনটা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরের 2য় সপ্তাহে, সেই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে দাওয়াত করেছে। এই দাওয়াতটা অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানকে করেনি। আমরা যে তারেক রহমান যে বিমস্টেকের যে সভাপতি চেয়ারম্যান, সেই হিসেবে বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত করা হয়েছে যে সেখানে যে তারা পাশে ওই ব্রিক্স সম্মেলনের বাইরে যে মানে নরেন্দ্র মোদী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন, এরকম সেই বিষয়টা আমাদের দেশ ভালোভাবে নেয়নি। তারা বলেছে তারেক রহমানকে আমন্ত্রণ করতে হলে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করতে হবে। আমি মনে করি ঠিক আছে এটা, কারণ আমি নিজেও পার্সোনালি মনে করি যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে উনি ওখানে যাবেন কেন, দরকার নেই। যে গেলে খুব লস হয়ে যাবেন তা বলছি না, কিন্তু নতুন প্রধানমন্ত্রী একবারও ভারতে যান নাই, কতগুলি বিষয় তো দেখতে হবে, তাই না? নতুন এখন ওনারা বলেছেন ওনারা নাকি আরো আগেই 2বার দাওয়াত করেছেন, ঠিক আছে।
এর মধ্যে সর্বশেষ যে তথ্য আমরা পেলাম, ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের শিরোনামের বাংলা যদি আমি করি, সেখানে বলা হয়েছে যে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এই সপ্তাহে, আগামী সপ্তাহে মানে আগামী সপ্তাহে, ধরেন আপনার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগেই, মানে অগাস্টের শেষ সপ্তাহে তারা মানে ভারতে যেতে পারেন বলে এনডিটিভি একটা সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এর অর্থটা হচ্ছে এই, আপনারা জানেন যে গত সপ্তাহে কতগুলি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো যে 5 তারিখে যখন শেখ হাসিনা দিল্লিতে একটা অনলাইনে একটা ইন্টারভিউ মানে একটা সংবাদ সম্মেলন করলেন, সেটা নিয়ে বাংলাদেশ খুব কড়া প্রতিবাদ জানিয়েছিল। বাংলাদেশ তার অবস্থানটা ক্লিয়ার করেছিল, যেটা তারা পছন্দ করেনি। তারপর আমরা দেখেছি যে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরপরই ওই দিনই উনি আবার দিল্লি চলে গেছেন, যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। মানে বেশ একটা দ্রুতিয়ালি একটা হয়েছে আর কি। এবং সেটাতে হয়তো উনি আমাদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করেছেন, ভারতকে মানে অভিভূত করেছেন এবং কি করা যায় সেটা নিয়ে পার্সোনালি উনি কথা বলেছেন। দীনেশ ত্রিবেদী কিন্তু মন্ত্রীর পদমর্যাদায়, যদি উনি আমাদের এখানে হাই কমিশনার, কিন্তু ভারত কিন্তু ওনাকে এখানে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে নিয়োগ করেছে। তো ওনার এই কূটনীতিটা আমার মনে হয় কিছুটা কাজে লাগছে, কারণ আমি যতটুকু জেনেছি ভারত বোধহয় 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডিসেম্বরে ফিরবেন এবং এইটা তার ডেডলাইন ঘোষণা হয়ে গেছে। এবং জনাব তারেক রহমান, তার সরকার, তারা কিন্তু তড়িঘড়ি শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাষ্ট্রপতি পদ নিয়ে। এই রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে তারা করতে যাচ্ছে এবং এইদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন তিনি আসবেন কি আসবেন না, এইটা নিয়েও কিন্তু অনেক কথা উঠেছে। অনেকেই মনে করছে যে শেখ হাসিনা দলকে চাঙ্গা রাখার জন্য তিনি এই সব কথা বলছে, কিন্তু মূলত গত কয়েকদিন আগে কিন্তু শেখ হাসিনা সরাসরি বক্তব্য দিয়েছে। যদিও এখানে বর্তমান সরকারের অনেক নেতাকর্মী তারা দাবি করছে শেখ হাসিনা আর নেই, শেখ হাসিনা মারা গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি মনে হচ্ছে আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি মারা গেছেন? এবং শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে আসবেন, তিনি কি আসলে আসবেন কি আসবেন না? তো যাই হোক, এই বিষয় নিয়ে এবং আজকের এই প্রতিবেদনটা দেখার পর আপনাদের কি মতামত সেটা জানাবেন।